এবারে আমরা প্রবেশ করছি আমাদের এই ট্রিপের প্রধান আকর্ষণ আটপুর শ্রী রামকৃষ্ণ মিশন। দেখুন, এক্ষেত্রে বলা যায় যে শ্রী রামকৃষ্ণদেবের পদরজপুত স্থান, স্বামী প্রেমানন্দের জন্মস্থান, শ্রীমা সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের অবস্থান গৃহ, সর্বোপরি স্বামীজি এবং তার গুরু ভ্রাতাগণের পবিত্র সংকল্প ভূমির যথাযথ সংরক্ষণের মহৎ উদ্দেশ্যে 1961 খ্রিস্টাব্দের 25শে এপ্রিল স্বামী শম্ভুধানন্দের প্রচেষ্টায় ও তত্ত্বাবধানে কিছু ভক্ত ও শুভানুধ্যায়ী সম্মিলিত হয়ে রামকৃষ্ণ প্রেমানন্দ ট্রাস্ট গঠন করেন। এই ট্রাস্টের উদ্যোগেই স্বামী প্রেমানন্দের জন্মস্থানে বর্তমান শ্রীরামকৃষ্ণ মন্দির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং অন্যান্য স্মৃতিপুত বিশেষ স্থানগুলোর চিহ্নিতকরণ সম্ভব হয়। 1965 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর ট্রাস্টের অধীনে রামকৃষ্ণ প্রেমানন্দ আশ্রম নামে নতুন আশ্রমটি কমিটি গঠিত হয় এবং তার ওপর সমস্ত কার্য পরিচালনার মুখ্য দায়িত্বভার ন্যস্ত হয়। এই ভবনে 2009 খ্রিস্টাব্দের 18ই আগস্ট রামকৃষ্ণ মঠ কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের তৎকালীন সহাধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রময়ানন্দজি মহারাজ। আচ্ছা, এরপর আমরা ধীরে ধীরে এগিয়ে যাব হচ্ছে অফিসের উদ্দেশ্যে। এখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেদিন এখানে গেছিলাম তার আগের দিন ওনাদের ফোন নাম্বারে, অফিসের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে সেখানে ফোন করে আমরা খাবারের বুকিংটা করে নিয়েছিলাম। আমরা 3 জন ছিলাম, সুতরাং একজন ফোন করে বলে দিয়েছিল যে আমরা 3 জন খাবো, আমাদের 3 জনের জন্য টিকিট রাখবেন বা জায়গা রাখবেন, যাই হোক। তো সেটাই কনফার্মেশনের জন্য আমরা এই অফিসের দিকে এগিয়ে চলেছি। অফিসটা ভীষণই সুন্দর। তো এখানে গিয়ে কিছুই না, পার হেড বা পার থালি হচ্ছে 100 টাকা। এখানে গিয়ে একটু নাম নথিভুক্ত করে আপনি টিকিটটা সংগ্রহ করবেন, বিনিময়ে আপনাকে পার হেড 100 টাকা করে দিতে হবে। যতজনের নাম আপনি বলে রাখবেন সেই হিসাবে দেবে। পাশাপাশি একজনের আইডেন্টিফিকেশন কার্ড কিন্তু লাগবে, সেটা আধার হোক বা ভোটার বা প্যান যাই হোক। আধারটা হলে খুব ভালো হয়, সেটা মনে করে নিয়ে যাবেন। দেখুন, আপনি ফোন না করে ডাইরেক্ট ওখানে গিয়েও কথা বলতে পারেন, কিন্তু অনেক সময় কী হয়, বুকিং থাকে আগে থেকে, ফলে জায়গা পাওয়া যায় না। এবার অত দূর থেকে অনেকে যাচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, গিয়ে যদি খাবার না পান, ভোগ বা প্রসাদটা না পান, খুব খারাপ লাগবে। সেজন্য একদম বেস্ট ওয়ে হচ্ছে আগের দিন বা তার আগে ফোন করে বলে দিন যে আমরা এই দিনকার যাবো, আমাদের জন্য এতগুলো কনফার্ম করে রাখুন। তো ওনারা সেই হিসাবে কনফার্ম করে রাখেন। এই দেখুন, প্রসাদ দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টিকিট বা স্লিপ, ওনারা সবই কিন্তু প্রোভাইড করে দেন। এরপর আমরা ধীরে ধীরে রওনা দিলাম যে সমস্ত দ্রষ্টব্য স্থানগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। প্রথমে গেলাম হচ্ছে এই একটা ছোট্ট মন্দির রয়েছে এখানে, মন্দিরের ভেতরের অংশটা দেখার জন্য আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করব। সত্যি কথা বলতে এই মন্দিরটা আমার খুব শান্ত এবং সুন্দর লেগেছে, চারিদিকে বাগানে ঘেরা। এবং এই ভেতরের দেওয়ালে যে আপনি ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দ তার যে ভ্রাতাগণ ছিলেন তাদের ছবি। পাশাপাশি এই যে সুন্দর জায়গাটা দেখছেন, এত পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল একটা স্থান, এখানে কিন্তু স্বয়ং মা কালী বিরাজমান, মা কালী রয়েছেন এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যতটা চেষ্টা করেছি ক্লোজ করে দেখানোর আপনাদেরকে। স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন, যার জন্য এত কিছু, যাকে ঘিরে এত কিছু, যার জন্য বাঙালি এত বিশ্বের কাছে চর্চার বিষয়। পাশাপাশি এখানে শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা দুজনেরই ছবি রয়েছে। এটাকে একটা সাধনা স্থল বলা যেতে পারে। রামকৃষ্ণ মঠের লোগো, পাশাপাশি দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফাঁকা একটা সুন্দর শান্ত পরিবেশ। এখানে গিয়ে আমরা বেশ খুব মনে একটা শান্তি বিরাজমান করছিল এই সময়, কারণ ওই জায়গাটা আমরা ফাঁকা ছিল, লোকজন খুব একটা ছিল না। তবে লোকজন ছিল পেছনের দিকে, তারা একটু আওয়াজ করছিল, বাট ঠিক আছে, চলো, এটা হতেই থাকে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর শান্ত একটা পরিবেশ, এখানে গেলে আপনি শান্তি পাবেন, এটুকু বলতে পারি। এই অংশটা দর্শন করে পুকুরের পাশ দিয়ে আমরা কিছুটা পথ গেলেই দেখতে পাবো বেশ কিছু মন্দির, মানে অধিকাংশই কিন্তু শিব মন্দির। তো এই জায়গাটা যে তথ্য আমরা পাচ্ছি, এখানে রয়েছে পঞ্চশিব মন্দির এবং পাশাপাশি রয়েছে হচ্ছে একটি দোল মঞ্চ। দেখুন, তথ্য বলছে শ্রীরামকৃষ্ণ মন্দির থেকে দক্ষিণ দিকে রাস্তায় যে পুকুরটা আছে সেটার বাম দিক রেখে একটু এগোলেই প্রাচীর বেষ্টিত স্থান ও শিব মন্দির সহ অন্যান্য দেবালয়গুলো দেখতে পাওয়া যায়। প্রেমানন্দ রোড থেকে বাঘ ফটক দিয়েও কিন্তু মন্দির চত্বরে আসা যায়। বাঘ ফটকটা ওই দিকে রয়েছে, এটা নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে, আমরা দেখতে পেরেছি। এই সবই কিন্তু স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমে মাতুল বংশের প্রতিষ্ঠিত। ডান দিকে ঘুরলেই সামনের দিকে রয়েছে যে গঙ্গাধর শিব মন্দির। প্রাচীন বকুল গাছের পশ্চিম দ্বারে আটচালা মন্দিরটা ফুলকারি নকাশি টালিগুলোর মধ্যে পশু পাখি
বিভিন্ন মূর্তিবিন্যাস কিন্তু অপরূপভাবে ফুটিয়ে তোলা হয়েছে। টেরাকোটার যে অসামান্য কাজ গোটা বাংলা জুড়ে রয়েছে এবং গোটা আটপুর জুড়ে রয়েছে, সেটা কিন্তু এই মন্দির এবং তার আশেপাশে যে মন্দির আছে সেগুলোকে দেখলে পরিষ্কার বোঝা যায়। এছাড়া কিন্তু এই অপূর্ব কাজ কিন্তু মুঘল অলঙ্করণ রীতির কথা স্মরণ করিয়ে দেয়। মন্দিরে কিন্তু নিত্য পুজো অনুষ্ঠিত হয়, ভেতরে মহাদেব বিরাজমান। এর কিছুটা দক্ষিণে প্রাচীন বেষ্টনীর বাইরে ডান দিকে পূর্বদ্বারের মন্দিরটা হলো হচ্ছে রামেশ্বর শিব মন্দির। এছাড়া পোড়ামাটির অলঙ্করণ সবকটাতে থাকলেও বানেশ্বর শিব মন্দিরের কারুকার্য শ্রেষ্ঠ এবং আয়তনে সর্ববৃহৎ। দৈর্ঘ্য প্রায় 19 ফুট, প্রস্থ 17 ফুট, উচ্চতা 30 ফুট। ত্রিখিলানযুক্ত মন্দিরের সামনের দেওয়ালে পৌরাণিক কাহিনী, রামায়ণ, কৃষ্ণলীলার কাহিনী এছাড়া সামাজিক ও ফিরিঙ্গি জীবনচিত্রের অসংখ্য সজ্জার শাড়িগুলো অতীব দৃষ্টিনন্দন, মানে খুবই খুবই সুন্দর। ও চত্বরটা দেখুন, পুরো মন্দিরে ঘেরা, দুটো দুয়ার রয়েছে। মেবি আগেকার সময় হয়তো প্রবেশ আর বাহির হিসাবে ব্যবহার হতো, জানি না এখন কী হিসাবে ব্যবহার হয়। রামেশ্বর শিব মন্দিরের কিছু দূরে দক্ষিণদ্বারে কিছু সাধারণ ফুলকারি নকশা সংযুক্ত মন্দিরটা হলো বানেশ্বর শিব মন্দির। তবে সত্যি কথা বলতে বানেশ্বর শিব মন্দিরের এই যে কারুকার্য, মানে সত্যি মানে কিছু বলার নেই। আমার এত সুন্দর, মুগ্ধ হয়ে কেবল চেয়ে থাকতে হয় কীভাবে আগেকার দিনে মানুষেরা এত সুন্দরভাবে শিল্পকলা ফুটিয়ে তুলতো, সেটা আমি মাঝে মধ্যে ভাবি। যাই হোক, এই দেবালয়গুলোর দক্ষিণে প্রেমানন্দ রোড অতিক্রম করে বাম দিকে গেলে কিন্তু ফুলেশ্বর শিব মন্দির এবং ডান দিকে জলেশ্বর শিব মন্দির দর্শন করা যায়। এই মন্দির দুটো ছোট, অলঙ্কারবিহীন, আর সত্যি কথা বলতে এই মন্দিরগুলো কিন্তু আগের মন্দিরগুলোর থেকে আরও অনেক বেশি পুরনো। ফুলেশ্বর ও জলেশ্বর শিব মন্দিরের কাছেই শান বাঁধানো ঘাট সমেত একটা বড় দিঘি রয়েছে। এখানকার বিভিন্ন যে সমস্ত আদিবাসীরা রয়েছে সেখানে কিন্তু স্নান করেন এবং ওই দিঘির স্বচ্ছ শীতল সলিলে নিত্য কাজকর্ম হয়। মন্দিরের যাবতীয় কাজকর্ম কিন্তু ওখানে হয় এবং মানুষ যারা আশেপাশে আসেন বা লোকাল যারা রয়েছেন তারা কিন্তু মন্দিরগুলোতে দেবী দর্শন করে পরম তৃপ্তি লাভ করে যাচ্ছে। আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি পেয়েছি যে মিত্র বংশের প্রাচীন দেবালয়গুলোর আনুমানিক প্রতিষ্ঠাকাল একটা পাওয়া গেছে। যেমন ধরুন, প্রাচীন চণ্ডী মণ্ডপটা মোটামুটি 1683 খ্রিস্টাব্দে তৈরি, গঙ্গাধর শিব মন্দির 1751 খ্রিস্টাব্দে, ফুলেশ্বর ও জলেশ্বর শিব মন্দির 1769 খ্রিস্টাব্দে, রামেশ্বর ও বানেশ্বর শিব মন্দির 1773 খ্রিস্টাব্দে, আর রাধা গোবিন্দজি মন্দির 1786 খ্রিস্টাব্দে। তো এই যে 1786 খ্রিস্টাব্দে রাধা গোবিন্দজির মন্দির তৈরি হয়েছে, মন্দিরটা এখানে রয়েছে। মন্দিরটা আমি দেখাবো হচ্ছে পরের ভিডিওতে, কারণ মন্দিরটা এখানকার প্রধান আকর্ষণ। এখানে অসম্ভব সুন্দর ভেতরে কারুকার্য রয়েছে এবং ঠাকুরের যে অবস্থান সেটাও দেখার। তো এই অংশটা আমি পরের ভিডিওতে আনবো। পাশাপাশি রামকৃষ্ণ মন্দিরের ভেতরে যে নরেন্দ্র সরোবর রয়েছে, দুর্গা মণ্ডপ আছে, আরও যে সমস্ত দর্শনীয় স্থানগুলো রয়েছে, স্বামীজির ব্যবহৃত জিনিস, যেখানে তিনি শুতেন, সে শয়ন কক্ষ, এগুলো সব আমি পরের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা ভয়ঙ্কর মিসম্যানেজমেন্ট। এখানে এসছি, কোথায় এসছি যেন, হ্যাঁ, হরিপালে নেমে এই জায়গাটা এসছি, জায়গাটার নামটা কি ভুলে গেছি, আটপুর। এই আটপুরে একটা মন্দির আছে, ওই যে দেখতে পাচ্ছি দূরে, রাধা গোবিন্দজিউ মন্দির। বেশ পুরনো, প্রায় ওই যে 200-250 বছরের পুরনো, প্রায় 1786-এ তৈরি হয়েছে। হ্যাঁ, 10:30টায় খোলার টাইম, 10:30 বেজে এখন 11টা বাজতে যায়, ঠাকুর সে আসেননি। ওই যে বলতে চলে আসে, এই সাইকেল নিয়ে যাচ্ছে, ওই লোকটা হচ্ছে পুরুষ মশাই। তার জন্য সবাই ওয়েট করছে, প্রায় 15-20 জন লোক ওয়েট করছে যে তিনি আসবেন, গেট খুলবেন, তারপর আমরা ঢুকতে পারবো। তো যাই হোক, এখন বসে আছি সবুজ ঘাসে, আমার শখের ক্যামেরাটা নিয়ে। চারিদিকটা পুরো মন্দিরে ভর্তি, সব মন্দির, যেখানে দেখা যাচ্ছে মন্দির, পুরনো সব মন্দির, বিভিন্ন টেরাকোটার কাজ রয়েছে, পোড়ামাটির কাজ রয়েছে পৃষ্ঠপুরে, এরকম মন্দির চারিদিকে দেখতে মন্দির আর মন্দির। খুব ভালো লাগছে জায়গাটা। এটা একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, যেমন সামনে রামকৃষ্ণ মঠ রয়েছে, সেখানে আমরা দুপুরে খাবো টাবো। সো ইট ফিলস গুড, অনেকদিন পর ঘুরতে বেরোলাম, সো এনজয়িং ইট।